নেট দুর্নীতিকে কেন্দ্র করে মোদী সরকারের টুপিতে আরও এক নতুন পালক সংযোজিত হলো বলা যায়। এর আগে আমরা ভারতবাসী দেখেছি নোটবন্দির দুর্নীতি, যা দেশের সমস্ত কালো টাকা উদ্ধারের নামে এক সংগঠিত অপরাধ ছিল বলা যায়, যার জেরে হাজার হাজার কোটি টাকার ব্ল্যাক মানি উদ্ধারের নামে রাতারাতি তাকে সাদা করে নেওয়া হয়েছিল। বিশেষ করে যার সুবিধা পেয়েছিল মোদি ঘনিষ্ঠ আদানি আম্বানি সহ হাতে গোনা গোটা 25 শিল্পপতি। এরই পর আমরা দেখেছি ইলেকটোরাল বন্ড দুর্নীতি, যার মাধ্যমে মোদী সরকার তাদের পার্টি ফান্ডে হাজার হাজার কোটি টাকা বন্ডের মাধ্যমে শিল্পপতিদের কাছ থেকে সংগ্রহ করেছিল। চাঁদা দো ধান্দা লো, এই বেদবাক্যেই মোদী সরকার নিজেদের পার্টি ফান্ডে প্রায় 8,000 কোটি টাকা সংগ্রহ করে, যাকে পৃথিবীর অন্যতম সেরা দুর্নীতি বলা হয়। এরই সাথে উল্লেখিত হবে সর্বশেষ দুটি বড় স্ক্যাম, যার একটি হলো এক্সিট পোল স্ক্যাম এবং অন্যটি নিট দুর্নীতি। নিট দুর্নীতি ইতিমধ্যেই যা গোটা দেশে ব্যাপক আলোড়ন ফেলেছে, যেখানে লক্ষ লক্ষ মেডিকেল ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ব্যাপক প্রশ্ন উঠতে শুরু করেছে। আর ঠিক এই আবর্তেই হয়ে গেল দেশের মধ্যে আরও একটি সর্ববৃহৎ প্রবেশিকা পরীক্ষা ইউপিএসসি, যার কারণে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে প্রায় 25 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে 16ই জুন। বলা বাহুল্য, দেশের আইএএস আইপিএস সহ একাধিক উচ্চ প্রশাসনিক কাজে অংশ নিতে এই পরীক্ষায় পাশ করাটা বাধ্যতামূলক, যাই নিয়ে এখন প্রশ্ন জাগছে, এখানে কি নিটের মতোই দুর্নীতির জাল বিস্তার করা আছে, যার জালে লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রী আইএস আইপিএস সবার স্বপ্ন জলাঞ্জলি যেতে পারে? কি বলছেন এই রকম নিট দুর্নীতি প্রসঙ্গে ডাক্তার স্বপন কুমার জানা? আসুন দেখি সেই দিক। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিট কেলেঙ্কারি। আপনারা জানেন এই মুহূর্তে সারা ভারতবর্ষের মেডিকেল প্রবেশিকার যে পরীক্ষা হয়, নিট পরীক্ষা, সেই পরীক্ষার ক্ষেত্রে একটা ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠছে, যা নিয়ে গোটা ভারতবর্ষ এখন তোলপাড়। এই বিষয়ে নিট বিষয়টা সম্পর্কে আলোকপাত করবেন মাননীয় আমাদের সবার কাছের মানুষ ডাক্তার স্বপন কুমার জানা মহাশয়। আমরা তার কাছ থেকে বিষয়টা একটু জানার চেষ্টা করব। আপনাদের সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজির পক্ষ থেকে সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি সংবাদ সোচ্চারকে, যারা আমাদের কথাগুলো আপনাদের কাছে সুন্দর করে পৌঁছে দিচ্ছেন। তো নিট কথাটা ইংরেজিতে NEET, ন্যাশনাল এলিজিবিলিটি অ্যান্ড এন্ট্রান্স টেস্ট। এটা টেস্টটা হচ্ছে সর্বভারতীয়, যারা ডাক্তারি পড়বেন, MBBS এ পড়বেন বা BDS এ পড়বেন, এটা তাদের জন্য। এই পরীক্ষাটাতে যে সমস্ত কেলেঙ্কারি, অনাচার, প্রতারণা, সততা, দুর্নীতি, অনৈতিকতা, বেআইনি কাজ হয়েছে, সেই সম্পর্কিত বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরছি এবং তার কারণ অনুসন্ধানের একটা আমাদের পথ নির্দেশিকা রাখছি। আমরা যেভাবে চর্চা করি এই সমস্ত দুর্নীতি, অনাচার, বঞ্চনা, সততা, প্রতারণার পেছনে মূল কারণটা কোথায়। তো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, এইটা পরিচালনা করেন ভারত সরকার নিযুক্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তো আগে কি হতো, আমি আজ থেকে 52 বছর আগে ডাক্তারি পড়তে এসেছিলাম NRS মেডিকেল কলেজে। তখন 72 সালে প্রথম রাজ্যব্যাপী জয়েন্ট এন্ট্রান্স হতো। জয়েন্ট এন্ট্রান্স মানে একটা এন্ট্রান্স পরীক্ষা, যেখানে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি একসাথে হবে। কেউ দুটোতেও দিতে পারে, কেউ আবার একটাতে দিতে পারে, এবং তার মধ্য থেকে নির্বাচিত করা হতো ডাক্তারদের এবং ইঞ্জিনিয়ারিং ছাত্রদের। তো এরকম বিভিন্ন রাজ্যে পরীক্ষা হতো। আবার কিছু কিছু কেন্দ্রীয় ব্যবস্থা, যেমন এইমস এর জন্য আলাদা, বেনারস হিন্দু ইউনিভার্সিটির জন্য মেডিকেল টেস্ট আলাদা, জিপমারের জন্য আলাদা, সেগুলো ছিল অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট। তো 2013 সালে কেন্দ্রীয় সরকার আইন করে যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় যে পরীক্ষা ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটা উঠিয়ে দিয়ে তারা
ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট চালু করে, যেটাকে আমরা বলছি নিট। আর সেই নিট স্ক্যাম নিয়ে আমাদের আজকের বিষয়ে আলোচনায় রাখছি। তো এই যে নিট সেন্ট্রালি হলো, তার আগে বিভিন্ন রাজ্যে রাজ্যে পরীক্ষা হতো, বিভিন্ন রাজ্যে রাজ্যে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পরীক্ষা হতো। সেই পরীক্ষার মাধ্যমে ছাত্রদের নির্বাচিত করা হতো। তো সেগুলোই কি দুর্নীতি ছিল না? সেগুলোই কি অনাচার হয়নি? সেগুলোই কি বেআইনি কাজ, অনৈতিক কাজ হয়নি? বহু হয়েছে। তারই কয়েকটা উদাহরণ দিয়ে আজকের নেট স্ক্যামের আলোচনাতে আসছি। ভারতবর্ষের বয়স ৭৬ বছর হলো। ৭৬ বছরে আপনি বহু দুর্নীতির কথা শুনেছেন, বোফোর্স কেলেঙ্কারির কথা শুনেছেন, হাওলা কেলেঙ্কারির কথা শুনেছেন, কয়লা কেলেঙ্কারির কথা শুনেছেন, গোখাদ্য, বিহারের গোখাদ্য কেলেঙ্কারির কথা শুনেছেন, আরো অনেক কেলেঙ্কারি, আরো অনেক অনাচার, দুর্নীতির কথা শুনেছেন। তাহলে ৭৬ বছরেও দুর্নীতি মুক্ত একটা দেশ হলো না কেন? তার কারণ অনুসন্ধান কোনো ব্যক্তির মধ্যে নয়, তার কারণ অনুসন্ধান কোনো রাজপ্রতিনিধির মধ্যে নয়, তার কারণ অনুসন্ধান করতে হবে দেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে, উৎপাদনের মধ্যে এবং বিনিময়ের মধ্যে। কি সেই অর্থনৈতিক ব্যবস্থা? অর্থনৈতিক ব্যবস্থাটা হচ্ছে একটা পুঁজিবাদী বাজারি ব্যবস্থা। পুঁজিবাদী ব্যবস্থার সহজাত সংস্কৃতি হচ্ছে চুরি, অনাচার, বেআইনি কাজ, অনৈতিকতা, সততা, প্রতারণা, যাবতীয় দুর্নীতি হচ্ছে পুঁজিবাদের অলংকার, পুঁজিবাদের সহজাত। একটা পুঁজিবাদী ব্যবস্থাপনা থাকবে অথচ সেখানে দুর্নীতি, অনাচার থাকবে না, এটা অবাস্তব। এবং আরো মনে রাখতে হবে যে আমাদের দেশে শুধু আজকে এই ডাক্তারিতে অল ইন্ডিয়া নিট স্ক্যামটাই হয়েছে তা নয়। এর আগে আপনি দেখেছেন পশ্চিমবঙ্গে খাদ্য দপ্তরের কেলেঙ্কারি, অনাচার, পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের কেলেঙ্কারি, অনাচার, যেখানে 2 মন্ত্রী গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন। আপনারা দেখেছেন ঝাড়খণ্ডের কেলেঙ্কারি, সেখানে সোরেনকে, মুখ্যমন্ত্রী কি সোরেন, হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। আপনারা শুনেছেন মাদক কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হয়েছে আপ নেতাদের এবং শেষে আপের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। ভারতবর্ষে দুর্নীতি হয়নি, রাজ্যে রাজ্যে দুর্নীতি হয়নি, রাজ্যে রাজ্যে অনাচার হয়নি, এটা যারা বলেন তারা মূর্খ নন, তারা আরো বড় প্রতারক যিনি বলে থাকুন। কারণ পুঁজিবাদী ব্যবস্থা যার চালিকা শক্তি হচ্ছে মুনাফা, পুঁজিবাদী ব্যবস্থার চালিকা শক্তি হচ্ছে পুঁজি, পুঁজির মালিকরা লোকসানে একটা দেশকে চালাতে পারে না। তাহলে এখন এই দুর্নীতিটা আগের চেয়ে এত বেড়ে গেল কেন? সেটার অনুসন্ধান করতে হবে উৎপাদন, বিনিময় এবং অর্থনীতির মধ্যে। আপনারা জানেন ভারতবর্ষ এক বৃহত্তম ঋণগ্রস্ত দেশ, যার ঋণ প্রায় 210 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এবং এই ঋণগ্রস্ত দেশে উৎপাদন অবরুদ্ধ, বিনিময় অবরুদ্ধ। প্রধান উৎপাদন ব্যবস্থা হচ্ছে কৃষি। কৃষি নতুন করে আর উৎপাদন শিল্পে পরিণত হতে পারছে না তার আভ্যন্তরীণ কারণে। ফলে শাসক শ্রেণীকে টিকে থাকতে হচ্ছে অন্যায়, অনাচার করে। আর শাসক শ্রেণী যে টিকে থাকতে গিয়ে মরণ পথে যাচ্ছে তার প্রমাণ কি? শাসক শ্রেণী যে ক্ষয়ছে তার প্রমাণ কি? শাসক শ্রেণী যে ধ্বংসের পথে চলেছে তার প্রমাণ কি? শাসক শ্রেণী যে আগামী দিনে তার ধ্বংস অনিবার্য, মৃত্যু অনিবার্য, তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে ব্যবস্থা ৭৬ বছর ধরে চলছে আর আজকে চলছে। আপনারা যদি লক্ষ্য করেন মানুষের
বেঁচে থাকার জন্য যে মৌলিক প্রয়োজন, খাওয়া, পড়া, থাকা, শিক্ষা, চিকিৎসা, সবকিছু পণ্যে রূপান্তরিত হয়েছে, বাজার রূপান্তরিত হয়েছে। এই যে শিক্ষা, এই শিক্ষাটা বাজার, এই শিক্ষা বাজারে লোক সবচেয়ে ভালো শিক্ষাটা কিনবে। যেমন ভাবে বাজারের ইলিশ মাছটা সাধারণ মানুষ ধরাছোঁয়ার বাইরে যাদের পয়সা আছে তারাই কেনে। আর মনে রাখতে হবে, এই সমাজে যারই পয়সা অন্যদের থেকে বেশি, মানে সেটা কখনোই সৎ পথে হবে না, সৎ পথে হওয়া সম্ভব নয়। কারণ পুঁজিবাদী ব্যবস্থায় মানুষকে প্রতারণা, ঠগ, সততা, বেআইনি, অনৈতিকতা না করলে কারো পুঁজি বাড়ে না। এটাই পুঁজিবাদের সহজাত নিয়ম। তো পুঁজিবাদ আজ ধ্বংসের পথে চলেছে। পুঁজিবাদীরা তাহলে টিকে থাকবে কি করে? পুঁজিবাদীদের টিকে থাকতে গেলে তাকে তাদের অর্থ আত্মসাৎ করতে হবে। আপনারা লক্ষ্য করেছেন, আদানি, আম্বানি, জিন্দাল, রুইয়া, টাটা, বিড়লা, গোয়েঙ্কারা কত কোটি টাকা ঋণ শোধ করেনি, সেটা ভারত সরকার রাইট অফ করেছে। আসলে ভারত সরকার তো এদেরই সরকার, তারা তো জনগণের সরকার নয়। ৭৬ বছর ধরে বলা হচ্ছে এটা জনগণের সরকার, কিন্তু ৭৬ বছর ধরে তারা নিজেরা প্রমাণ করেছে না, এটা জনগণের সরকার নয়, এটা শাসক শ্রেণীর সরকার। এবারে লোকসভা, অষ্টাদশ লোকসভা যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে যে ৭১ জন মন্ত্রিসভায় গেছেন বিজেপির, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এর সংগঠন কি বলছে, তাদের মধ্যে প্রায় ৭০% ক্রিমিনাল, ফৌজদারি মামলা, অনৈতিকতা, অনাচারের সাথে যুক্ত। এবং এই ৭১ জনের গড় ধন সম্পত্তির পরিমাণ ১০০ থেকে প্রায় ৫,০০০ কোটি টাকা। এই যে নিট স্ক্যামে সাথে যুক্ত অন্ধ্রপ্রদেশের একজন মন্ত্রী, যার এডুকেশন সেন্টার থেকে কায়দা করে গোপনে চক্রান্ত করে ৫-৭ জন ডাক্তারিতে নির্বাচিত হয়েছে। তো এই হচ্ছে দেশের চিত্র। পুঁজিবাদ যত মরণ পথে চলেছে তত তার অনাচার, দুর্নীতি সে বাড়িয়ে চলেছে। এই কারণে এগুলো ছাড়া সে বাঁচতে পারবে না। সে শিক্ষাক্ষেত্রে বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন। স্বাস্থ্যক্ষেত্রে আমি একটা এই সম্প্রতি যে সমস্ত ওষুধ ব্যবহার করবেন না আমরা প্রকাশ করেছিলাম ১৯৯০ সালে, তার মানে ৯০ সাল থেকে আজ অব্দি প্রায় ৩৪ বছর। এই ৩৪ বছরের আগের কাহিনীগুলো যখন সম্পাদনা করছি মনে হচ্ছে, আরে এ তো দেখছি সেদিনের দুর্নীতি, ওষুধ বাজারের দুর্নীতি আজকে যেন পাহাড় প্রমাণ হয়েছে, যে পাহাড়ের উচ্চতা সত্যি দুর্নীতির পাহাড় মাপা যাবে না। তাহলে ওষুধে দুর্নীতি, চিকিৎসা পরিষেবায় দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, বাসস্থান কেলেঙ্কারিতে দুর্নীতি, তার শিক্ষায় দুর্নীতি থাকবে, এটা অস্বাভাবিক ঘটনা নয়। তাহলে কেন আমরা এত মানুষের কাছে প্রচার করছি? তার প্রধান দিকটা হচ্ছে এই নিট স্ক্যাম নিয়ে, খাদ্য কেলেঙ্কারি নিয়ে, শিক্ষা কেলেঙ্কারি নিয়ে, চিকিৎসা কেলেঙ্কারি নিয়ে যা জনগণকে শেখানো হচ্ছে সেটা হচ্ছে আমরা এবার দুর্নীতি দমন করে দেবো, আমরা রাজত্ব পেলে দুর্নীতি দমন করব। আরে যে দুর্নীতিটা এই ব্যবস্থাপনার সহজাত, সেটাকে কি করে দমন করা যাবে? সেটা দমন করা যাবে না। এবার নির্দিষ্ট করে নিট স্ক্যামে কি হয়েছে, প্রায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। তার দিকগুলো কি? কারণ নিটে প্রায় ২৫,২৩,২97 জন প্রতিযোগী স্টুডেন্ট ছিল। তার মানে ২৫ লক্ষের কাছে তাদের স্টুডেন্ট ছিল। এই ২৫ লক্ষ স্টুডেন্ট এন্ট্রান্স দিয়েছিল, তারা ডাক্তারিতে ঢুকতে চায়, এমবিবিএস এ ঢুকতে চায়, তারা বিডিএস করতে চায়। তাদের একটা বিরাট অংশ রাজস্থানের কোটা একটা এডুকেশন সেন্টার থেকে তারা পরীক্ষা দিয়েছিল। এবং এরকম সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন এডুকেশন সেন্টারে তারা আগে থেকেই ভর্তি, ফিটজি, আকাশ,
পাথফাইন্ডার, এই যে সব এডুকেশন সেন্টারগুলো, সেখানে এডুকেশন কিনতে পাওয়া যায়। আর আমি যদি আমার নিজের কথা বলি, 1972 সাল, তারও আগে 70 সালে আমি তো শিক্ষা কিনেই গ্রামের স্কুল থেকে চলে এসেছিলাম। আমি জানতাম এইভাবে অর্থনীতি, অর্থবিজ্ঞানটা জানতাম না, কিন্তু এটা জানতাম যে আমার মতো আরো 10 জন ছেলে সেদিন ডাক্তারিতে পেত, কিন্তু তারা ঠিক সময়ে শিক্ষাটা কিনতে পারেনি। শিক্ষা পণ্যের বাজার থেকে শিক্ষা কিনতে পারেনি। আপনাদের জীবন্ত অভিজ্ঞতা রয়েছে। চিকিৎসা পণ্যের বাজার থেকে যখন আপনারা চিকিৎসা কিনতে না পারেন, তখন কি হয়? তখন মৃত্যুকে মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তা থাকে না। ঠিক তেমনি শিক্ষা যারা কিনতে পারেনি, তারা সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছে। ঠিক যারা কিনতে পেরেছিল, তারাও যে একটা নৈতিকতা, আইনি পথ, স্বচ্ছতা, যুক্তিপূর্ণভাবে কিনেছে তা নয়। আর যেখানে কেনা হচ্ছে মানেই সেখানে আইনি বেআইনি কেনা থাকে। আপনি যদি ভারতের চিকিৎসা বাজারটা দেখেন, ভারতবর্ষের মূল জনতা থাকেন গ্রামাঞ্চলে, 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। পুরো গ্রামাঞ্চলের চিকিৎসা পরিষেবাটা কারা দেয় জানেন? অপাস করা বেআইনি ডাক্তাররা, যাদেরকে আপনারা কোয়াক বলে চিহ্নিত করেছেন, কোয়াক বলে অসম্মান করেন, সেই কোয়াকরা তারা চিকিৎসা দেয় ভারতবর্ষের গ্রামাঞ্চলে 70%। সেটা একটা বেআইনি বাজার। আর যেখানে ভারতবর্ষে 76 বছর ধরে এই বিশাল বেআইনি বাজার রয়েছে, সেখানে আপনি শুদ্ধতার গল্প বলছেন। সংবাদ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন মিডিয়া, নেতারা বলছে দুর্নীতি দুর্নীতি, শিক্ষিত বুদ্ধিজীবীরা চিৎকার করে বলছে ডাক্তারিতে কি দুর্নীতি করে ঢুকে সৎ ডাক্তার হওয়া যায়? তারা একবার প্রশ্ন করেছেন যে গ্রামাঞ্চলের মানুষ, তারা কৃষকের কাজ করেন, সেখান থেকে আমাদের খাবারের তারা যোগানদার, আর তাদের চিকিৎসার জন্য আপনি 76 বছর ধরে যে বেআইনি, অপাস করা, অদক্ষ, যোগ্যতা সম্পন্ন কম ডাক্তারদের হাতে রয়েছে, সেটা নিয়ে তো কই টিভির পর্দায় বলছেন না। সেটা নিয়ে তো কই বলছেন না যে ভারতবর্ষের বেআইনি চিকিৎসা বাজারে কেন এই অনাচার থাকবে। সেখানে নিট স্ক্যাম নিয়ে আপনারা বলছেন 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে তারা শিক্ষা কিনেছে। একটা সেন্টার থেকেই কি করে 6 জন চান্স পেয়ে গেল? এটা তো মারাত্মক অন্যায়। কি করে গ্রেস মার্ক গুলো দেয়া হলো? এটা তো মারাত্মক অন্যায়। কি করে এতগুলো 67 জন ছেলে সবাই 720 পেল, 720-তে 720 পেল? এটা তো অন্যায়। সেখানে বলছেন আপনারা 720, 719, 18 তো পাওয়া যায় না, কি করে হলো? অনাচার হয়েছে, সত্যি তো অনাচার হয়েছে। কিন্তু এই অনাচারটাকে আর 5টা অনাচার থেকে আপনারা বিচ্ছিন্ন করে দেখাচ্ছেন জনগণের কাছে। নিট স্ক্যাম অনাচারকে আপনারা খাদ্য দপ্তরের থেকে আলাদা করে দেখাচ্ছেন। নিট স্ক্যামটাকে আপনারা শিক্ষা, বিভিন্ন রাজ্যে যে শিক্ষা দুর্নীতিগুলো চলছে সেটা থেকে আলাদা করে দেখাচ্ছেন। আপনারা নিট স্ক্যামটাকে বিচ্ছিন্নভাবে দেখাচ্ছেন। এইটা আপনাদের অপরাধ বলে স্বীকার করে নেওয়া উচিত। আপনাদের স্বীকার করা উচিত যে 76 বছর ধরে ভারতবর্ষ চলছে, তার জন্মলগ্ন থেকে আজ অব্দি দুর্নীতি হয়েছে, দুর্নীতি চলমান। তবে আজকে বেশি দেখা যাচ্ছে এই কারণ আজকে শাসক শ্রেণী মরণ পথে চলেছে, তার আর বাঁচার কোনো রাস্তা নেই। সমস্ত জায়গায় সে অবরুদ্ধ। দেশের প্রধান উৎপাদন ব্যবস্থা অবরুদ্ধ, বিনিময় প্রথা অবরুদ্ধ, নতুন করে শিল্প আসা পথ অবরুদ্ধ। আর সেই জন্যই সাম্রাজ্যবাদীরা একটা সাধারণ ভাইরাস সংক্রমণ করোনাকে অতিমারি ঘোষণা করে তারা সামরিক যুদ্ধ চালিয়েছিল। লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষকে তারা ছাঁটাই করেছিল, লক্ষ লক্ষ কারখানাকে তারা বন্ধ করেছে, কারণ সেই কারখানার উৎপাদন দিয়ে এখন প্রয়োজন পূরণ হচ্ছে না। এতগুলো ঘটনার পরেও আপনারা বলবেন নিট স্ক্যামের জন্য দায়ী নম্বর বাড়ানো?
নিট স্ক্যামের জন্য দায়ী শিক্ষা কেনা, নিট স্ক্যামের জন্য দায়ী নম্বর গ্রেস দেয়া, নিট স্ক্যামের জন্য দায়ী কোশ্চেন লিক আউট বিহার পাটনাতে হয়েছে। এগুলো মূল দুর্নীতির অঙ্গ। যে সমাজটা দুর্নীতি উপর দাঁড়িয়ে রয়েছে, যে সমাজ বিজ্ঞানে এলোমেলো ভাবে চলছে, যে সমাজটাতে দুর্নীতি তার সহজাত, যে সমাজ দুর্নীতি ছাড়া এক পাও আগায় না, যে সমাজ বলেছে যে যে যত বড় নেতা সে তত বড় দুর্নীতিবাজ। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস রিপোর্টের দিকে তাকান, আগের লোকসভার দিকে তাকান, ব্যাপক এমএলএ এমপি ক্রিমিনাল কেস, ফৌজদারি মামলা, দুর্নীতি অনাচারের সাথে যুক্ত। তাহলে দুর্নীতি দমনের জন্য আপনারা এত প্রচার করছেন, যে ব্যবস্থা দুর্নীতির জন্মদাতা, যে গর্ভগৃহে রোজ দুর্নীতির জন্ম হচ্ছে, যে ব্যবস্থাপনা দুর্নীতি হচ্ছে অলংকার, তাকে আপনারা টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু জেনে রাখুন, সমাজ বিজ্ঞানের অমোঘ নিয়ম ধ্বংস এর অনিবার্য। কারণ পুঁজিবাদ যেদিন জন্ম হয়েছিল সেদিন সে ছিল প্রগতিশীল, সমাজকে গতি দিয়েছিল। আজকে সমাজকে সে আর দিতে পারবে না, সে সমাজে পঙ্গুত্ব ছাড়া আর কিছু দিতে পারবে না, সমাজকে মেরে ফেলা ছাড়া কিছু দিতে পারবে না। সেই জন্যই বলা হয় এদের কাজ ধ্বংস আর মৃত্যু ছাড়া কিছু নয়। দুর্নীতি দমন, নেট স্ক্যাম নিয়ে যে কথাগুলো ঐতিহাসিকভাবে, আর এইগুলো করেই ওরা টিকে থাকতে চাইছে। রাজ্যে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স ছিল, সেগুলো কেন অ্যাবলিশ করে কেন্দ্রীয়ভাবে করা হলো 2013 সালে। তারপর সুপ্রিম কোর্টে মামলা হয়, 14-15 হয়নি, তারপর আবার শুরু হয় 2016 থেকে নিট। এই যে শুরু হলো, এই যে পদক্ষেপ শাসক শ্রেণী সরকার নিল, তার মানে সে আর এক কবর খোঁড়ার দিকে আগালো। আর সেই কবরের আর্তনাদ, কবর পথের আর্তনাদ আজ আপনারা শুনতে পাচ্ছেন নিট স্ক্যামের বিভিন্ন ঘটনাবলী দিয়ে। আমরা এটা মেনে নিন, যে সমাজের পরিচালকরা জনগণকে, জনমানুষকে কাজ দিয়ে শোষণ করে বেঁচে থাকতে চায়, সেই শাসক শ্রেণী যখন লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, বেকার ভাতা, ডাক্তারি ভাতা, উমুক ভাতা দিতে বাধ্য হয়, মানে তার মৃত্যু ঘন্টা বেজে গেছে। তার মানে নিট স্ক্যাম, আপনারা যতই চেষ্টা করুন এই দুর্নীতি আপনারা থামাতে পারবেন না। কিন্তু একটা জিনিসকে আপনারা জনগণের কাছে তুলে ধরেছেন, সেটা হচ্ছে শাসক শ্রেণীর মৃত্যু খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। আপনাদের ধন্যবাদ। আপনারা আমাদের আরেকবার সংবাদ সোচ্চার এবং সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজির পক্ষ থেকে সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন।